ফের উত্তপ্ত হলো ভারত ও বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশের এই তারেক রহমানের সরকার মুখে ভারত প্রেম দেখালেও কর্মে কিন্তু সম্পূর্ণ অন্যরকম এক পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ পরিষ্কার দ্বিচারিতা কিন্তু বিএনপির এই সরকার কিছু ক্ষেত্রে করছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ইস্যু দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। সীমান্ত হত্যা, চোরাচালান, অবৈধ প্রবেশ এবং নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপির মিত্ররা অবিশ্বাস্যভাবে বিএনপির বিরুদ্ধে সরব হচ্ছে। বিএনপি এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে। বিএনপির হিসাব নিকাশ মিলছে না। একদিকে বিএনপি শত্রুদের হাতে পায়ে ধরছে বিএনপি শত্রু বিএনপি মনে করতে জামাত, অথচ জামাত বাংলাদেশের কারো শত্রুই না। জামাত সবার বন্ধু। জামাত এদেশের গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন, আদালত, কানুন রয়েছে, সেটাতে হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্ট গিয়ে যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন, বিচার, আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসতেই বদলে গেছে সীমান্তের সমীকরণ। একদিকে দিল্লির কড়া আলটিমেটাম, অন্যদিকে ঢাকার বজ্র কঠিন হুঙ্কার। মাঝখানে পড়ে আছে 563 কিলোমিটারের এক রক্তাক্ত সীমানা। কি হতে যাচ্ছে এই মহাপ্রলয়? আরো কিছু দেখবেন, আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাড়তে পারে। এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান, বিএনপি, আমি ইলিয়াস হোসেন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করবো বাংলাদেশ ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়। কিন্তু এবার আর তারা পার পেল না। বাংলাদেশিরা লাঠি সোঁটা নিয়ে রুখে দাঁড়াতেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো ভারতীয় জওয়ানরা। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনাটি বিএসএফ এর আসল রূপ সবার সামনে এনে দিয়েছে। বাংলাদেশ সরকারের বলা উচিত, কোন নাগরিক ভারত সফরে যাবেন না, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে এখন কেউ যাবেন না। যদি যাইতে চান চেন্নাইতে যান, হ্যাঁ, ওই তামিলনাড়ুতে যান, কলকাতায় যাবেন না, পশ্চিমবঙ্গে যাবেন না, ওইখানে লাইফ রিস্ক। তো এই কথা বলা উচিত সরকারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশ এবং ভারতের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। তাই বলবো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা বাংলাদেশ এবং ভারতের চলমান রাজনৈতিক অবস্থা খুব সহজেই বুঝতে পারবেন। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 45 দিন, সময়টা খুব সামান্য মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটিই হতে যাচ্ছে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণের শেষ সীমানা। পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তন আসতেই বদলে গেছে সীমান্তের সমীকরণ। একদিকে দিল্লির কড়া আলটিমেটাম, অন্যদিকে ঢাকার বজ্র কঠিন হুঙ্কার। মাঝখানে পড়ে আছে 563 কিলোমিটারের এক রক্তাক্ত সীমানা। কি হতে যাচ্ছে এই মহাপ্রলয়? ভারত কি দেওয়ালে তুলে ঢাকাকে কোণঠাসা করতে পারবে, নাকি বাংলাদেশের তুরুপের তাস পাল্টে দেবে ইতিহাসের গতিপথ? আজ উন্মোচন হবে পর্দার অন্তরালে থাকা এক ভয়ঙ্কর সত্যের। কলকাতার আকাশ তখনও হয়তো নতুন নেতৃত্বের আবহে আচ্ছন্ন ছিল, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু নবান্নের করিডোরগুলো সেদিন প্রকম্পিত হচ্ছিল এক নজিরবিহীন সিদ্ধান্তে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিং। সাধারণত এসব সভায় জনকল্যাণ বা অর্থনীতির কথা হয়, কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নজর ছিল সুদূর সীমান্তে। তিনি যখন ফাইলে সই করছিলেন তখন তা কেবল কলমের কালি ছিল না, ছিল কয়েক দশকের অমীমাংসিত এক বিতর্কের চূড়ান্ত ফয়সালা। শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। 563 কিলোমিটারের ছিদ্রযুক্ত সীমান্তকে মাত্র 45 দিনের মধ্যে কাঁটাতারের নিশ্ছিদ্র জালে বন্দী করার এক অসম্ভব সময়সীমা বেঁধে দিলেন তিনি। এই সিদ্ধান্তের গভীরে লুকিয়ে আছে কয়েক দশকের রাজনৈতিক ক্ষোভ। দিল্লির কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিকল্পিতভাবে বদলে ফেলা হচ্ছে। তাদের দাবি অনুযায়ী আগের তৃণমূল সরকারের সময় অনুপ্রবেশ ছিল একটি নিয়মিত ও সহজ প্রক্রিয়া। নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বিখ্যাত জমি জট আর কাঁটাতারের অভিযোগ কি মনে আছে? আজ সেই পুরনো অনুপ্রবেশ কার্ড ব্যবহার করেই ঢাকাকে এক মনস্তাত্ত্বিক চাপে ফেলার নীল নকশা তৈরি হয়েছে নবান্নে। কিন্তু এই চাপ কি আসলেই কাজে আসবে? নবান্নের এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই উত্তাল হয়ে ওঠে গঙ্গার ওপারের দেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের করিডরে তখন যুদ্ধের দামামা না বাজলেও শব্দের লড়াই শুরু হয়ে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যখন সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, তার চোখে মুখে কোনো শঙ্কা ছিল না, ছিল আত্মবিশ্বাসের এক নতুন ঝিলেক। হুমায়ুন কবির সরাসরি দিল্লির নীতির মূলে কুঠারাঘাত করে বললেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সেই পুরনো জমানার অবসান ঘটেছে। তিনি কোনো রাখ ঢাক না রেখে আঙুল তুললেন বিগত শেখ হাসিনা সরকারের দিকে। তার মতে আওয়ামী আমলের সেই
নীরবতা আর নতজানু পররাষ্ট্রনীতি বর্তমান প্রশাসন ধুলোয় মিশিয়ে দিয়েছে। একসময় সীমান্তে নির্বিচারে গুলি চলত, বিএসএফ এর গুলিতে ফেলানির মতো কিশোরীর লাশ কাঁটাতারে ঝুলে থাকত ঘণ্টার পর ঘণ্টা। তৎকালীন সরকার হয়তো জাতীয় স্বার্থের চেয়ে ক্ষমতার গদি রক্ষা করতেই বেশি ব্যস্ত ছিল, কিন্তু বর্তমান প্রশাসনের বার্তা স্পষ্ট, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে ঢাকা এখন ইস্পাত কঠিন। সীমান্তে একটি রক্তবিন্দুও আর সস্তা নয়। দিল্লির উদ্দেশ্যে এই বার্তাটি ছিল এক শক্তিশালী কৌশলগত ধাক্কা। ঢাকা এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলে না, বরং নিজের শর্তে বন্ধুত্ব করতে চায়। সীমান্তের এই উত্তেজনা যখন তুঙ্গে, তখনই দৃশ্যপটে হাজির হয় এক তৃতীয় শক্তি। ভারত যখন দেয়াল তুলে ঢাকাকে বিচ্ছিন্ন করতে চাইছে, বাংলাদেশ তখন পকেটে পুড়ছে এক বিশাল বড় তুরুপের তাস। কি সেই তাস, তা জানতে হলে এবং এই অনুসন্ধানী প্রতিবেদনের গভীরে প্রবেশ করতে হলে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ পর্দার ওপারের আসল সত্যটি আসতে যাচ্ছে এখনই। ভারত যখন কাঁটাতার আর জমি হস্তান্তর নিয়ে ব্যস্ত, ঢাকা তখন বিকল্প পথের সন্ধানে কয়েক ধাপ এগিয়ে। বছরের পর বছর ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি যখন মরীচিকা হয়ে দাঁড়িয়েছে, তখন বাংলাদেশ আর দিল্লির আশ্বাসে বসে থাকতে রাজি নয়। পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিস্তা মহাপরিকল্পনায় বিপুল পরিমাণ অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীনের এক্সিম ব্যাংক। এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের জন্য এক চরম অস্বস্তিকর পরিস্থিতি। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করতে যাচ্ছেন, আর এই সফরের মূল আলোচ্য বিষয়ই হতে যাচ্ছে তিস্তা এবং বেইজিংয়ের সাথে উন্নয়ন অংশীদারিত্ব। দিল্লি যখন সীমান্তে দেয়াল তুলে বিচ্ছেদের বীজ বুনছে, বাংলাদেশ তখন বেইজিংয়ের সাথে হাতে হাত মিলিয়ে এক নতুন মেরুকরণের পথে হাঁটছে। এটি কেবল ভারতের জন্য কৌশলগত ধাক্কাই নয়, বরং দিল্লির প্রতিবেশী প্রথম নীতির এক বড় ধরনের পরাজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের পর বিজেপি যে সীমান্ত নীতি গ্রহণ করেছে, তা কি হিতে বিপরীত হতে যাচ্ছে? একদিকে ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী রেটেরিক, অন্যদিকে বাংলাদেশের নতুন সার্বভৌমত্বের লড়াই। এই দুইয়ের দ্বন্দ্বে সম্পর্কের সমীকরণ এখন কোন অতলে গিয়ে ঠেকে? 563 কিলোমিটার এই বিশাল জনপদে কাঁটাতার বসানো কেবল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ নয়, এটি একটি রাজনৈতিক মাইনফিল্ড। শুভেন্দু অধিকারীর 45 দিনের ডেডলাইন কি আসলেই বাস্তবসম্মত, নাকি এটি কেবল ভোটারদের তুষ্ট করার এক পলিটিক্যাল রেকেরিক? বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা, যেখানে বছরের পর বছর সময় লাগে, সেখানে মাত্র 1.5 মাসে কাজ শেষ করার ঘোষণা দিল্লির কেন্দ্রীয় শক্তির এক প্রচণ্ড আস্ফালন। কিন্তু এই আস্ফালনের নিচে চাপা পড়ে যাচ্ছে হাজার হাজার মানুষের জীবন। সীমান্ত এলাকার দুই পারের মানুষ, যারা যুগ যুগ ধরে এক অদৃশ্য নারীর টানে যুক্ত, তাদের সামনে এখন এক সুউচ্চ লোহার দেয়াল। বিজেপি সরকারের দাবি এই দেয়াল অনুপ্রবেশ ঠেকাবে, কিন্তু ঢাকার পাল্টা যুক্তি, এই দেয়াল আসলে বন্ধুত্বের কফিনের শেষ পেরেক। প্রশ্ন উঠছে, আধুনিক প্রযুক্তির যুগে যখন ড্রোন আর স্যাটেলাইট দিয়ে নজরদারি সম্ভব, তখন কেন এই মধ্যযুগীয় দেয়াল তোলার হিড়িক? এটি কি কেবল নিরাপত্তা, নাকি বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে ফেলার এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? ভারত যখন সীমান্তে দেয়াল তুলতে ব্যস্ত, ঢাকা তখন মুখ ফিরিয়ে নিয়েছে উত্তরের দিকে। তিস্তা, যা বাংলাদেশের উত্তরের মানুষের জীবনরেখা, দীর্ঘ 1 দশক ধরে যা কেবল দিল্লির প্রতিশ্রুতির টেবিলে ধুলো জমিয়েছে, কিন্তু 2026 সালের এই মে মাসে এসে দৃশ্যপট আমূল বদলে গেছে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের টেবিলে এখন চীনের এক্সিম ব্যাংকের বিশাল এক বিনিয়োগ প্রস্তাব। বেইজিং কেবল টাকা দিতে চায় না, তারা চায় তিস্তাকে এক বিশাল অর্থনৈতিক করিডোরে রূপান্তর করতে। দিল্লির জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে? নিজের বাড়ির পেছনের আঙিনায় যখন প্রবল প্রতিদ্বন্দ্বী চীনের পদচ্ছনি শোনা যায়, তখন দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর কেবল একটি দ্বিপাক্ষিক সফর নয়, এটি দিল্লির দাদাগিরির বিরুদ্ধে ঢাকার এক নীরব বিদ্রোহ। ভারত যদি কাঁটাতার দিয়ে পথ আগলে রাখে, তবে বাংলাদেশ চীনের ডানা ধরে উড়াল দেবে, এই বার্তা এখন স্পষ্ট। দিল্লি কি তার এই ভুল কৌশল বুঝতে পারবে, নাকি ইগোর লড়াইয়ে হারাবে তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুকে? যখন ক্ষমতার দম্ভ আর সার্বভৌমত্বের জেদ মুখোমুখি হয়, তখন সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। বাংলাদেশের বর্তমান প্রশাসনের গতিবিধি বিশ্লেষণ করলে দেখা যায়, তারা আর একপক্ষীয় বন্ধুত্বের তত্ত্বে বিশ্বাসী নয়। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে যে জাতীয় স্বার্থের আপোষহীনতা ফুটে উঠেছে, তা গত 15 বছরের কূটনীতিতে ছিল অনুপস্থিত। সীমান্তে বিএসএফ এর প্রতিটি গুলির জবাবে এখন বিজিবির চোখের ভাষা বদলে গেছে। ফেলানির মতো কিশোরীর নিথর দেহ আর কাঁটাতারে ঝুলবে না, এই গ্যারান্টি কেবল শব্দে নয়, বরং সীমান্তের শক্তির ভারসাম্যেও প্রতিফলিত হচ্ছে। শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপ আসলে ঢাকাকে সুযোগ করে দিয়েছে দিল্লির উপর পাল্টা চাপ তৈরি করতে। দিল্লিকে এখন ভাবতে হচ্ছে, তারা কি পশ্চিমবঙ্গের একটি রাজ্যের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবে, নাকি পুরো একটি প্রতিবেশী রাষ্ট্রকে চীনের কোলে ঠেলে দেবে? সংঘাতের মেঘ কি তবে সত্যিই ঘনীভূত হচ্ছে, নাকি এই উত্তেজনার শেষ হবে এক নতুন এবং সমমর্যাদার চুক্তিতে? ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আর বাংলাদেশের জাতীয় আত্মসম্মান আজ এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ফেরার পথ হয়তো দুই দেশের জন্যই খুব সরু। কাঁটাতার কি আসলেই সীমান্ত রক্ষা করে, নাকি তা কেবল হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দেয়? আজ এই প্রশ্নটি ভারতের নীতি নির্ধারকদের দরজায় কড়া নাড়ছে। কাঁটাতারের এই লোহার দেয়াল কি দিল্লির নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি হবে দক্ষিণ এশিয়ায় ভারতের একাকিত্বের সূচনা বিন্দু? পুরো বিএনপি সরকার নড়েচড়ে বসেছে। বিএনপি সরকার জরুরি সতর্কবার্তা দিচ্ছে, পরিস্থিতি সামাল দিতে বিএনপি হিমশিম খাচ্ছে, এবং আমাদের সবার জন্য এটা একটা সতর্কতা। এই জায়গায় বিএনপি জামাত আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। দর্শক, বিএনপি সরকার অত খোলামেলা বলছে না, আমি খোলামেলা আপনাদের সামনে এখন ফাঁস করে দেব। আসল কথা হচ্ছে যে ভারত বাংলাদেশে সামরিক আগ্রাসন চালানোর রাস্তা করছে।
হঠাৎ করে আপনারা দেখতে পারেন যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলা করেছে সরাসরি। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝামেলা লাগাতে চায়। হ্যাঁ, এটা এই পায়ে পাড়া দিয়ে ঝামেলা লাগানো, ইচ্ছা করে যুদ্ধ লাগানো, এগুলো অর্থনীতির পার্ট। আপনি যদি যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করেন, পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধবাজ রাষ্ট্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিহাসে এর আগে নেপোলিয়ান বোনাপার্ট কিংবা সেই গ্রিক পিরিয়ডে গ্রিক আমলে প্রায় 2500-3000 বছর আগে আলেকজান্ডার দি গ্রেট, এরকম অনেক ছিলেন যুদ্ধবাজ। বাট বর্তমান যুগে, আধুনিক যুগে যুদ্ধবাজ রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধগুলো কেন করা হয়? প্রত্যেকটা যুদ্ধের পেছনে ইকোনমি কাজ করে। আপনি মনে করবেন না এই যুদ্ধের ইনস্ট্যান্ট কারণ হিসেবে যা দেখানো হয় ওটা কোনো কারণই না। বেসিক কারণ ইকোনমি। আধুনিক যুগে যুদ্ধ হয় ইকোনমিক কারণে। এমনকি প্রাচীনকালেও বা মধ্যযুগের যুদ্ধগুলো অর্থনৈতিক কারণে হতো। এই যে এক একজন রাজা এক এক জায়গায় দখল করতে যেতেন, সব জায়গায় কিন্তু দখলে যেতেন না। যেসব জায়গায় প্রাকৃতিক সম্পদে ভরপুর, যেসব জায়গা থেকে রেভিনিউ অর্জন করা যাবে, অনেক সম্পদ আছে, ওই জায়গাগুলোতে এই বড় বড় যুদ্ধবাজ দখলবাজ রাজারা নজর দিতেন এবং তারপর একটা কারণ দেখিয়ে দখল করতে যেতেন। মানে প্রাচীনকাল থেকে এবং আধুনিক যুগে এটা একটা ধ্রুব সত্য যে যুদ্ধের প্রধান কারণ অর্থনীতি। যেমন আফগানিস্তানে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এক্সকিউজ দেখিয়েছে যে ওইখানে লাদেন আছে, আর লাদেনের দোষ কি, লাদেন টুইন টাওয়ারে হামলা করেছে। এই তো বাস্তবে এগুলো ফাও কথা। বাস্তব হচ্ছে তাদের যুক্তরাষ্ট্রের সুপ্রিমেসি কায়েম করার জন্য, যুক্তরাষ্ট্রের অর্থনীতি গতিশীল করার জন্য এরকম একটা ঝামেলা দরকার ছিল। তারা ঝামেলাটা বাদ দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে অয়েল পলিটিক্স দায়ী। এমনকি ইরাকে যে হামলা করেছিল সাদ্দাম হোসেনকে, এটা কি জন্য করা হয়েছে? ইরাকের প্রাকৃতিক সম্পদ, তেল দখল, অয়েল পলিটিক্স এর অংশ হিসেবে, অয়েল পলিটিক্স মিন্স ইকোনমিক পলিটিক্স অংশ হিসেবে ইরাকে হামলা করেছে। এরকম আরো যত হামলা আপনি দেখবেন, এমনকি ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে সবকিছুই রিলেটেড টু ইকোনমি। কিন্তু এটা হিডেন থাকে, প্রকাশ্যে একটা এক্সকিউজ দেখানো হয়, কিন্তু যে এক্সকিউজ দেখানো ওর জন্য আসলে যুদ্ধ হওয়ার কথা। যুদ্ধ হয় মূলত অর্থনৈতিক কারণে, এটা আপনাকে বুঝতে হবে। এটা নিয়ে আরো অনেক আলোচনা করা যায়, জাস্ট এতটুকু যথেষ্ট। অর্থনৈতিক কারণে যুদ্ধ হয়, যুদ্ধ অনেকে বাধায়, বিশেষ করে একটু গ্রেট পাওয়ার যার শক্তি আছে, যুদ্ধটা সে বাধায়। দুর্বলরা কখনো যুদ্ধ বাধায় না, যুদ্ধ বাধায় বা আগে হামলাটা করে সবলরা, এবং এটা অর্থনৈতিক কারণে। এমনকি বর্ডার রিলেটেড বা কোনো একটা ভূখণ্ড নিয়ে ঝামেলা, ওটারও মূল ইনার মিনিং কিন্তু অর্থনীতি। এখন ভারতের অর্থনীতির অবস্থা খারাপ, ভারতের চারদিকে শত্রু, চীনের সাথে তারা পেরে উঠছে না, পাকিস্তান থেকে প্যাদানি খাচ্ছে, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি একটা টালমাটাল পরিস্থিতি। এখানে ভারতের অর্থনৈতিক কারণে বাংলাদেশের সাথে ঝামেলা বাঁধানো তাদের জন্য জরুরি, কারণ বাংলাদেশকে চুষে খেতে পারছে না। ভারত বাংলাদেশের মাধ্যমে যে পরিমাণ অর্জন করতো, বাংলাদেশ থেকে যে পরিমাণ লাভ হতো তাদের, বা ভারতীয় পণ্যের বিরাট মার্কেট ছিল বাংলাদেশ। এবং বাংলাদেশে যদি ভারতের পেঁয়াজ, ভারতের অনেক শস্য, মরিচ, অমুক তমুক, এগুলো বাংলাদেশে যদি অবাধে বিক্রি করতে না পারে, এবং ভারতের বিভিন্ন গাড়ি টাড়ি, অটোমোবাইলস, এগুলো যদি অবাধে বিক্রি করতে না পারে, তাহলে ভারতের ব্যবসা 12টা বেজে যায়। ভারতের জিডিপির একটা বিরাট অংশ কিন্তু আসে তাদের মেডিকেল ট্যুরিজম থেকে, আর ভারতের মেডিকেল ট্যুরিজমের 90% আসে বাংলাদেশ থেকে। চলে চিন্তা করেন যে বাংলাদেশের উপর ভারত কতটা নির্ভরশীল। কিন্তু এগুলো 5 আগস্ট বিপ্লব সব এলোমেলো তছনছ করে দিয়েছে, যার কারণে একটা যুদ্ধ বাঁধানো ভারতের জন্য জরুরি। এখন পায়ে পাড়া দিয়ে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাতে চায়। এই যে 45 দিনের মধ্যে জমি দিবে এবং বাংলাদেশের সীমান্তে বর্ডারে কাঁটাতারের বেড়া দিবে, এই কাঁটাতারের বেড়া এটা যুদ্ধ বাঁধানোর জন্য পায়ে পড়ে ঝামেলা করা। বাংলাদেশ এটা অত্যন্ত সুনিপুণভাবে মোকাবেলা করবে বলে আমরা বিশ্বাস করি। শুধু সেটা না, এই যে বাংলাদেশে মুসলিমদেরকে ঠেলে দিবে, পুশিং করবে, এই যে পুশিং করা বাংলাদেশে, এটাও পায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর একটা। পুশিং করতে গেলে এবং সীমান্তে হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে। দেখেন একটা সহজ হিসাব দেখেন, বিএনপি সরকার ক্ষমতা এসে বলেছিল যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড হবে না। প্রণয় ভার্মার সাথে একবার একটা মিটিং করেছিল সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পায়ের উপর পা রেখে বলেছিলেন বাংলাদেশের সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে না, আসলে সালাউদ্দিন আহমেদের গাটস আছে। প্রণয় ভার্মা কাচুমুচু হয়ে বসেছেন, আর প্রণয় ভার্মার চাইতে সালাউদ্দিন আহমেদ একটু লম্বা চূড়া, তিনি পায়ের উপর পা রেখে আঙ্গুল উঁচিয়ে বলছেন যে বাংলাদেশে আর কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না। কিন্তু কি দেখা গেল যে বাংলাদেশের সীমান্তে মানুষকে ইচ্ছাকৃতভাবে মারছে এবং এই মারাটা উদযাপন করছে ভারত, সেলিব্রেট করছে যে বাংলাদেশই মারছে সীমান্তে, এবং তারা কাঁটাতারে বেড়া দিতে চাচ্ছে। এবং শুভেন্দু যেসব কথাবার্তা বলছে এবং বলেছে, এবং বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগের সাথে যেভাবে ইন্টারাকশন করছে, এবং আরো একটা বিষয় যে বাংলাদেশের কোল ঘেঁষে সমুদ্রে ইন্টারব্যালিস্টিক মিসাইলের একটা পরীক্ষা চালিয়েছে ভারত, যার আলোর ঝলকানি বাংলাদেশের ভূখণ্ডে এসে পৌঁছেছে। এটা বাংলাদেশকে একটা বার্তা। মানে নানান কারণে ভারত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধাতে চায় কিংবা বাংলাদেশের সামরিক হামলা চালাতে চায়, অথবা হঠাৎ করে দেখেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা বিরাট নাটক ঘটিয়ে দিয়েছে, ভারতের রয় ঘটাবে বা একটা জঙ্গিবাদের উত্থানের একটা বিষয় দেখাবে। তারপরে বলবে যে এই বাংলাদেশের এই পরিস্থিতি উত্তরণে জঙ্গিদের উপর, এই জঙ্গিরা বাংলাদেশের 7 সিস্টার্সের জন্য হুমকি, অমুক তমুক, অতএব আমরা অভিযান চালালাম।
বাংলাদেশে সরাসরি সামরিক হামলা চালাবে। পাকিস্তানে যেরকম হামলা চালিয়েছিল সর্বশেষ ভারত, কি বলে যে ভারতের জন্ম যারা হুমকি, যেসব জঙ্গি ওই জঙ্গিদের উপর হামলা করেছে, এটা বলেই তো হামলা চালিয়েছে, এরকম হামলা চালাবে, এই রাস্তা করছে। এটা বিএনপি সরাসরি বলছে না, কিন্তু বিএনপি টের পেয়েছে, যার ফলে সালাউদ্দিন আহমেদের মুখে কোনো হাসি নেই এবং পররাষ্ট্রমন্ত্রী ঘুম হারাম, জামাতের হাতে পায়ে ধরছে এবং এই বিজিবি সতর্ক আছে যেন পুশিন না হয়। মানে পুশিন এটা কিন্তু যুদ্ধ বাঁধানোর একটা পরিকল্পনা, এবং বিএনপি যদি কিছু না বলে এতে বিএনপির ভাবও থাকে না। তো এই যে বিজিবি সতর্ক করে দিয়েছে এবং আরো অতিরিক্ত বিজিবি মোতায়েন এবং বিজিবির সদস্যদেরকে আরো একটু ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ করার মতো ঘটনার সামনে ঘটবে। জামাত চায় তারা যদি 5 বছর না থাকে হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যদি 10 বছর আসতে না পারে তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে মুসলিম লীগ হয়ে ফিরে আসবে, জাতীয় পার্টি হয়ে ফিরে আসবে, এর বাইরে কোনো কিছু না। তারও যদি 10-15 বছর বেশি হইলে তাহলে ওই আমতারেকের মতো বিকাশে টাকা টোকা চায়া খাইতে হবে, এর বাইরে কোনো কিছু এই দেশে কোনো সম্ভাবনা নাই, যত কিছুই করুক তারা। এখন এই যে একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্র দলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানি সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যে কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামাতের আমির বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলীয় নেতা, একটা জাতীয় ক্রাইসিসে এরকম এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যেত, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়াই কথা, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনোদিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। সো এইটুক ধৈর্য আপনাদের ভিতরে রাখা উচিত। আর আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, একটু মনে রাখেন এই গেল 1.5 বছর আগে একসাথে জেলখানায় বসে এর বাড়ির মুরগির গোশত আপনি খেয়েছেন, ওনার বাড়ির ডিমের তরকারি আপনি খেয়েছেন, আপনাদের কাছ থেকেই শোনা, জেলখানায় বসে আপনাদের কাছ থেকে শুনেছি। সো আপনাদের দুইজনের গন্তব্য এক ছিল, ধান খেতে একসাথে মশারি টাঙিয়ে ঘুমিয়েছেন আপনারা, জামাত শিবির একসাথে বসে, মানে শিবির ছাত্রদল একসাথে বসে। আমার সাথে ইন্টারনালি এখন অনেক শিবিরের, মানে জামাতের আর বিএনপির দুই নেতা, বড় বড় নেতা, দুই নেতা একসাথে কনফারেন্সে কথা বলি, কি খাদের দুইজনের ভেতরে এটা আছে। কিন্তু আপনারা যেই দুইজনের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন, অ্যাজ ইফ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং ছাত্র শিবির, এটা ভাই করা ঠিক না। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, 15 বছরের চিত্রগুলো একটু মাথায় নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে এই দ্বন্দ্বগুলো করেন। দ্বন্দ্ব থাকবে আপনাদের ভিতরে, দুই পক্ষের এক রকমের চিন্তা ভাবনা হবে না। কিন্তু ছাত্রদলের বিশেষ করে বলি, ছাত্রদলের ভাইরা শুনেন, আপনারা যদি রাগ করেন না ভাই, বিএনপি ছাত্রদল আপনারা রাগ করলে সমস্যা। আপনারা এখন আমাদেরকে মনে করেন আমরা মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে, তাই আমরা আপনাদের এখন অনেক পোকামাকড় আছে, অনেক কুকুর বিড়াল আছে, এগুলো চারপাশে দুধ ছিটান, তো কাকের অভাব নেই। সো আপনারা আমরা আপনাদের যে দুঃসময় ছিলাম আবার দুঃসময় পাবেন, টেনশন করেন না, যদি লাইনে থাকেন। আর যদি সুসময় এর চেয়ে শক্তিশালী হন, ইন্ডিয়ার পেটে ঢোকেন, জীবনে কোনোদিন পাবেন না। সো আপনাদেরকে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ছাত্রলীগ, সেই একই স্টাইলে যদি আপনারা এই টেন্ডারবাজি, সেই আপনার ওই গেস্ট রুম টেস্ট রুম কালচার, আপনি সেই রিগিং টিং সব এই যদি আগের মতোই যদি শুরু করেন, তাহলে কিন্তু ভাই অবস্থাটা সেই ছাত্রলীগের মতোই হবে। সামনাসামনি অনেকে কিছু বলতে পারবে না, সবাই শিবিরের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গ্যাঞ্জামও করবে না, কিন্তু মনের ভেতরে ঘৃণাটা থাকবে। আপনি দেখেন এই ছাত্রলীগ পুরো বিশ্ববিদ্যালয়টাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে 15 বছর। তারা বুঝতেই পারে নাই এই পরিস্থিতি যে হবে, এটা কিন্তু তারা বুঝে নাই। তারা কি করেছে, তারা তাদের মতো করে চলেছে। আর বাবা বিশাল ছাত্রদলের যে সভাপতিরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনো মনে আছে, কালো চশমা চোখে দিয়ে, কোথায় তোরা সাদ্দাম, এই যে এরা পোকায় মোকা, এগুলো কোথায়? এখন কোনো দেশের মানুষ তাদের পক্ষে নাই। এই হচ্ছে অবস্থা। এটা কেন হয়েছে? আপনাদের কারণে হয়েছে। এখন আপনারা যদি আজকে যদি সেই ছাত্রলীগের মতো আচরণ করেন, তাহলে কিন্তু আপনাদের প্রতি মানুষ এভাবে বেশি উঠবে। এই বাংলাদেশ কিন্তু গেল 1.5 বছরে ডাকসু জাকসু যত জায়গায় শিবিরের এই আপনার ছাত্র সংসদগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু একটা চিত্র দেখেছে। কি দেখেছে এটা ভাই আপনারা ভালো জানেন। বিএনপির লোকজন আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি এখন মনে করেন যে মানে তর্ক করার জন্য গায়ের ধাক্কা দিয়ে একটা কথা বলবেন, বলতে পারেন, রাজাকার মাজাকার হাবিজাবি গালাগালি করার কথা অনেক ভাইদের এখন দেখি ফেসবুকে, আমার এক সময় খুব ক্লোজ ছিল, তারা এখন আমাদের বিরুদ্ধে যায়, কোনো সমস্যা নেই। আপনার মতো এরকম 2-4-5 হাজার মানুষ আমাদের বিরুদ্ধে বললে যাবেও না, আসবেও না। কিন্তু নিজেরা কোশ্চেন করেন তো, আপনি যে এমপি সাহেবের হইয়া
রাজনীতি করেন, ধান্দাবাজি করে, টেন্ডারবাজি করে। জামাতের লোক, জামাতের এমপি, আমার বিভাগের কথাই বলি আপনাদের, আমার বিভাগের এক এমপি খুব সুপরিচিত সারা দেশে, তিনি গত সপ্তাহে ফোন করছেন, ওরা বলতেছে ইলিয়াস ভাই একটু পরামর্শ চাই। কি ভাই, দেখেন বিএনপির লোকজন এইভাবে এসে বিভিন্ন কাজটা যেগুলো তাদের লোকজনকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই তারা এইভাবে জোর করে চাচ্ছে, তো কেন্দ্রকে জানাইলাম, কেন্দ্র বললো যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই বিএনপির সাথে। এই হচ্ছে অবস্থা ভাই, আপনারা এগুলি করেন, আপনাদের রাজনীতিটাই 2 নম্বরই করার জন্যই করে, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। আমাকে যারা গত 15 বছর দেখেছেন, বিশেষ করে শেষ 8 বছর আমার এই ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেছেন, আমি সরাসরি একটা কথা বহুবার বলেছি যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বেশি হতে পারে। এই কথা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা স্বীকার করেন যে হ্যাঁ এটা ইলিয়াস বলেছে। আজও বলছি, দুর্নীতিতে আপনারা তার চাইতে ভালো কিছু করবেন, এটা আগেও আপনারা প্রমাণ করে গিয়েছেন। দুর্নীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, আমি এটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না। এই বাংলাদেশ গত 1.5 বছরে দেখলাম তো, আসিফ নজরুল আর ইউনূসের মতো লোক লোভ সামলাতে পারে নাই, এই দেশের নিয়ে আর আমার এই দুর্নীতির ব্যাপারে কোনো হিসাব নেই। নিজেরা এখন জুতা দিয়ে পিটাইতে মন চায় যে কেন কিছু টাকা পয়সা কামাই নেই গেল 1.5 বছরে, অনেক সুযোগ এসেছিল কামাই নেই, সেই টাকাগুলো থাকলে এখন আবার নিজের টাকা পয়সা নিয়ে টেনশন করতে হতো না। তো আপনারা দুর্নীতি করেন, এটা মানে নিন। সো আপনাদের চাইতে তাদের চরিত্র কিন্তু উন্নত, এই জায়গাতে অন্তত উন্নত। এটা আপনারা না বুঝলে গত নির্বাচনে আপনারা দেখেছেন কারা কাদেরকে ভোট দিয়েছে, আপনাদের মানুষকে ভোট দিতে না দিতে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করেছেন। এটা নির্বাচনের দিনের ভিডিও আমার এই চ্যানেলেই দেখতে পারবেন, এটা আপনারা করেছেন। এখন আজকে যদি আপনারা তাদের সাথে এই ধরনের আচরণ করেন, তারা তো আপনাদের চেয়ে উন্নত চরিত্রের ভাই, তারা বিরোধী দল হিসেবে আপনাদেরকে ভদ্রতা দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, অথচ আপনারা তাদের উপরে এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন নিয়ে তারপরে হামলা করছেন। এই জিনিসটা করেন না। তো দুইজনের কাছে 2টা অনুরোধ থাকলো ভাই, একটু সাবধানে। আপনাদের মূল নেতা কিন্তু তলে তলে কিন্তু ঠিক আছে। আরো কিছু দেখবেন, আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান বিএনপি, আমি ইলিয়াস হোসেন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশ ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়। কিন্তু আপনারা যারা অন্যরা যারা আছেন, তারা এই যে দুইজনের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্ক তো আপনাদেরকে সবার কানে কানে যায় বলে দিয়ে আসবে না। বলে দিয়ে আসলে এখানে সিকিউরিটি অনেক ব্যাপার আছে, অনেক পলিসির ব্যাপার আছে, অনেক পরিকল্পনা আছে। এই পরিকল্পনাগুলোর বিষয়গুলো তারা জেনে যাবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।